কেমন আছো বন্ধুরা? আমি সানা চলে এলাম তোমাদের সাথে গল্প করব বলে। সানার গল্পের ঝাঁপিতে আজকে রয়েছে দুর্দান্ত গা ছমছমে গল্প, লেখক নয়ন বসুর বন্ধু। তবে গল্প শুরুর আগে চট করে জেনে নেব লেখক সম্পর্কে। লেখক নয়ন বসুর জন্ম উত্তর কলকাতায়। পেশায় আয়কর আধিকারিক, নেশায় পাঠক, দ্রষ্টা, শ্রোতা এবং লেখালেখি। একক গ্রন্থের সংখ্যা 4। দেশ, কৃত্তিবাস, আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল প্রভৃতি বহু পত্রিকায় লেখা প্রকাশিত। ভূতে বিশ্বাস করেন না, কিন্তু ভয় পান। বেড়াতে যেতে ভালোবাসেন, ভয় পান উচ্চতা এবং 4 বছরের ছেলের কান্না। প্রিয় খাবার বিরিয়ানি, প্রিয় মানুষ যারা বিরিয়ানি খাওয়ান। অপছন্দ মিথ্যে কথা, পছন্দ পুরনো আমলের বাড়ি, মেঘ আর ঘুম। জীবনের লক্ষ্য পৃথিবীর সমস্ত বাংলা বই পড়ে শেষ করা। পরের জন্মে আবার কলকাতায় বাঙালি হয়ে জন্মাতে চান। তাহলে শুরু করছি লেখক নয়ন বসুর গল্প বন্ধু, আর পাঠে আমি তোমাদের বন্ধু সানা। রবিবারের সকাল। আমি আর 5টা রবিবারের মতোই তিতলিকে নিয়ে খেলছি। তিতলি ডাইনিংয়ের ওই কোণায় বসে আছে, আমি এদিকে। বারান্দা দিয়ে সকাল 10টার রোদ্দুর আসছে। আমরা একটা হলুদ গাড়ি নিয়ে খেলছি। এই গাড়িটা কদিন আগেই রাস্তা থেকে কেনা হয়েছিল। অ্যাম্বাসেডর গাড়ির খেলনা সচরাচর দেখতে পাই না, তাই দেখা মাত্রই কিনে নিয়েছিলাম। তিতলির মা নিবেদিতা রান্নাঘরে ঠুংঠাং করছে, মাঝে মাঝে তেলে কিছু পড়ার ছ্যাঁক ছ্যাঁক আওয়াজ আসছে। আমি তিতলিকে বলছি, কিরে দে এদিকে গাড়িটা। তিতলি তার 3 বছরের আধো আধো উচ্চারণে হাসতে হাসতে বলছে, দেবো না দেবো না। আমি হাসতে হাসতে চোখ বড় বড় করে বলছি, দে দে। তিতলি খিলখিল করে হাসতে হাসতে মাথা নাড়ছে। তারপর একটা সময় মুখ দিয়ে হুস করে একটা শব্দ করে তিতলি গাড়িটা হাত দিয়ে গড়িয়ে দিল। গাড়িটা আমার কাছে না এসে আমার থেকে দূরে দেওয়ালে ধাক্কা মারল। তিতলি হাসতে হাসতে হাততালি দিয়ে উঠল। আমি একটু রাগে রাগে মুখ করে তাকালাম। এটা কি হলো? যা গিয়ে নিয়ে আয়। তিতলি উঠল না, যেখানে বসেছিল সেখানেই গ্যাঁট হয়ে বসে রইল। আমি মাথা নাড়তে নাড়তে গিয়ে গাড়িটা নিয়ে এলাম। আবার গাড়িটা গড়িয়ে দিলাম ওর দিকে। আবার তিতলি গাড়িটা গড়িয়ে দিল। আবার দেওয়ালে গিয়ে ঠকাস করে লাগলো, আগের বারের জায়গাতেই। আমি আবার গিয়ে নিয়ে এলাম গাড়িটা। পরপর 3 বার একই জিনিস হলো। আমাদের ফ্ল্যাটে ঢুকেই ডাইনিং হল, বেশ বড় জায়গাটা। তার উত্তরে বারান্দা, তার সামনে খাবার টেবিলটা রাখা, তার সামনে তিতলি বসে আছে। আমি দরজার দিকে। তিতলি যেদিকে গাড়িটা গড়িয়ে দিচ্ছে সেদিকটা দরজার লাগোয়া দেওয়াল। আমি এবার একটু বিরক্ত হয়েই জিজ্ঞেস করলাম, বারবার ওদিকে কেন দিচ্ছিস? বাবা তো এদিকে। তিতলি দুটো হাত সামনের দিকে মেলে বলল, বন্ধু বন্ধু। আমি দেওয়ালটার দিকে তাকালাম। সাধারণ ফ্ল্যাট বাড়ির চাপা হলুদ রঙের দেওয়াল, পুরো দেওয়ালটাই ফাঁকা। নিবেদিতাকে বলেছিলাম এখানে আমাদের 3 জনের একটা ছবি লাগাতে। নিবেদিতা লাগায়নি, বলেছে দেওয়ালটা কত পরিষ্কার দেখতে লাগছে। আমি বললাম, ধুর বোকা মেয়ে, কোথায় তোর বন্ধু? বলে আবার গাড়িটা গড়িয়ে দিলাম।
তিতলি আবার গাড়িটা দেওয়ালের দিকেই গড়িয়ে দিল। কোনো অজানা কারণে সকাল 10টার সময়ও আমার ভিতরটা কেমন যেন একটু কেঁপে উঠল। বাচ্চারা নাকি অনেক কিছু দেখতে পায়। আমি উঠে রান্নাঘরে নিবেদিতাকে খুঁজতে গেলাম। অনেকক্ষণ বলেছিলাম চা দিতে, হয়তো হয়ে গেছে, কড়ায় কিছু চাপিয়েছে বলে দিতে আসতে পারছে না। রান্নাঘরে নিবেদিতাকে দেখতে পেলাম না, চায়ের কোনো চিহ্নও দেখতে পেলাম না। বাথরুম গেছে হয়তো। আমি বেরিয়ে এসে দেখি তিতলি দেওয়ালটার সামনে দাঁড়িয়ে আছে, মুখে হাসি, হাততালি দিচ্ছে কোনো কারণে। তিতলির পায়ের কাছে হলুদ অ্যাম্বাসাডার গাড়িটা পড়ে আছে। আমার ভালো লাগলো না দৃশ্যটা। আমি তিতলিকে নিয়ে ঘরে চলে এলাম। আমাদের ফ্ল্যাটে 2টো বেডরুম, দুদিকে 2টো বেডরুম, মাঝখানে রান্নাঘর। আমি বারান্দার দিকের বেডরুমটায় ঢুকলাম তিতলিকে নিয়ে। দেওয়ালে আমার, তিতলির আর নিবেদিতার ছবিটা দেখলাম একবার। এই ছবিটা নৈনিতালে তোলা, স্নো ভিউ পয়েন্ট থেকে। পেছনে সাদা সাদা পাহাড় দেখা যাচ্ছে। আমার আর নিবেদিতার মধ্যে তিতলি। আমরা দুজন দুদিক থেকে ওকে ধরে আছি। তখন তিতলির 2 বছর। অনেকে বারণ করেছিল ওইটুকু বাচ্চাকে নিয়ে যেতে, আমরা শুনিনি। কোনো অসুবিধেও হয়নি ঠাকুর ঠাকুর করে। রান্নাঘর থেকে আবার ছ্যাঁক ছ্যাঁক করে আওয়াজ আসছে। নিবেদিতা আবার রান্নাঘরে ঢুকেছে। ভাবলাম একবার ডেকে চায়ের কথাটা বলি, তারপর ভাবলাম থাক, সময় হলে দেবে। চায়ের কথা ভেবে একটু অন্যমনস্ক হয়েছি। একটা ধূপ করে আওয়াজ শুনে তাকিয়ে দেখি তিতলি তার কাজ ঠিক করে চলেছে। এটা নতুন খেলা। জলের বোতল দেখলেই খাটের তলায় ঢুকিয়ে দেবে। খাটের পাশেই একটা 2 লিটারের জলের বোতল রাখা ছিল। দেখি মেয়ে সেটা উল্টে ফেলেছে, ফেলে গড়িয়ে দিয়েছে খাটের তলায়। আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, এবার কে বের করবে বোতলটা? তিতলি ভালো মানুষের মতো মুখ করে তাকিয়ে রইল। সেই আমাকেই বের করতে হবে। সিজারের পর থেকে নিবেদিতার নিচু হতে কষ্ট হয়। কতবার বলেছি কোনো যোগা ইনস্ট্রাক্টরকে কনসাল্ট করতে, ওনার আর সময় হয় না। যেদিন একেবারে বিছানায় শুয়ে পড়তে হবে সেদিন বুঝবে। আমি মাটিতে নেমে নিচু হতে যাব, হঠাৎ দেখি বোতলটা গড়াতে গড়াতে খাটের নিচ থেকে বেরিয়ে আসছে, যেন খাটের তলা থেকে কেউ ঠেলে দিল। তিতলি হাততালি দিয়ে উঠল। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। আমি নিচু হয়ে একবার খাটের তলায় উঁকি মারলাম, কেউ নেই। তিতলি আমার পাশ দিয়েই আবার বোতলটা গড়িয়ে দিল খাটের তলায়। বোতলটা আমার সামনে দিয়ে খাটের তলায় গেল। পুরোটা গেল না ওই দিকের দেওয়াল পর্যন্ত। তার আগেই কিসে যেন ধাক্কা খেয়ে আমার চোখের সামনে দিয়ে গড়াতে গড়াতে তিতলির পায়ের কাছে এসে থামল। আমি তিতলিকে কোলে নিয়ে ঘর থেকে বেরোলাম। হলুদ অ্যাম্বাসাডারটা যে দেওয়ালের সামনে পড়ে আছে, যেখানে আমি আমাদের নৈনিতালের ছবিটা আটকাতে বলেছিলাম আর নিবেদিতা বারণ করেছিল, সেখানে একটা ছবি ঝুলছে। কিন্তু সেখানে শুধু আমি আর নিবেদিতা, তিতলি নেই। এই ছবিটা আবার কবে তোলা হলো? অথচ এটাও সেই স্নো ভিউ পয়েন্টের ছবি। আমি তিতলিকে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকলাম। আবার দেখতে পেলাম না নিবেদিতাকে। হয়তো বাথরুমে গেছে, কিন্তু কতক্ষণ বাথরুমে থাকবে? একটু আগেও তো বাথরুমেই ছিল। আমি তিতলিকে কোলে নিয়ে আর একটা বেডরুমে এলাম। নিবেদিতা খাটে বসে কী সব করছে। আমি একটু অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি গো, কতক্ষণ ধরে চা চাইছি, কোথায় ছিলে? নিবেদিতা বলল, আজ আবার থাইরয়েডের ওষুধটা তুমি খাওনি?
নিবেদিতা ঠিকই বলেছে। আমি হাত বাড়িয়ে ওষুধটা নিতে নিতে বললাম, বাইরের দেওয়ালে নতুন ছবিটা কবে লাগালে? আগে দেখিনি তো। নিবেদিতা একটু অবাক হয়ে বলল, কোন ছবি? আমি ওষুধটা খেয়ে তিতলিকে কোলে করে বাইরে এসে নিবেদিতাকে দেখাতে গেলাম ছবিটা, কিন্তু ছবিটা আর নেই। আমি নিবেদিতাকে বোঝানোর চেষ্টা করি, বললাম সকাল থেকে কি কি হয়েছে। নিবেদিতাও সব শুনল। আমি বললাম, কি করা যায় বলো তো? নিবেদিতা শুনে বলল, এসব শুনে তো ভালো লাগছে না, চলো আমরা ফ্ল্যাটটা বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যাই। আমি বিরক্ত হলাম, বললাম, মাথা খারাপ হলো নাকি তোমার? এখানে তিতলির জন্ম, ওর স্কুল পাশে, আর পয়সা কড়িরও একটা ব্যাপার তো আছে। হুট করে ওরকম বললে হয় নাকি? কিছু হলে সমাধানও আছে নিশ্চয়ই। আমি বরং ঠাকুরমশাইকে বলি একদিন একটা সত্যনারায়ণ পুজো ভালো করে করুক, এসব অলক্ষণে ব্যাপার স্যাপার সব চলে যাবে। আমি বললাম, তুমি তিতলিকে একটু ধরো, আমি একটু বাথরুম থেকে আসি। আমি একটা সিগারেট নিয়ে বাথরুমে ঢুকলাম। এই ফ্ল্যাটটায় আমরা এসেছি আজ প্রায় 5 বছর হয়ে গেল। আমরাই প্রথম বাসিন্দা এখানকার। আমাদের ফ্ল্যাট আর কমপ্লেক্সের বয়স এক, সুতরাং পুরনো কোনো অঘটন এখানে ঘটাটা সম্ভব নয়। কমপ্লেক্সে আগে এরকম ঘটনা ঘটেছে বলেও শুনিনি। সিংহেদার মিসেস নাকি এখানে একদিন ভূত দেখেছিল কম্পাউন্ডে, তাও সেটা মানুষের নয়, বেড়ালের ভূত। একটা কালো বিড়াল নাকি হেঁটে গেছে, তাই নিয়ে তার কি চেল্লামেল্লি। না, এসব ব্যাপার নয়। কিন্তু যাই হোক, এই ফ্ল্যাট আমি ছাড়ব না। অনেক কষ্টের পয়সায় কেনা, তারপর তিতলির জন্ম এখানে, ওর 3টে বছর এই ফ্ল্যাটে আছে। কবে কি দেখলাম আর ফ্ল্যাট ছেড়ে চলে যাব? হয়তো আমারই মনের ভুল, হয়তো খাটের নিচের স্লোপটায় সমস্যা আছে, আর বাচ্চাদের ইমাজিনারি বন্ধু তো থেকেই থাকে। ঠিক করলাম আর ভাববো না এটা নিয়ে। তবে সত্যনারায়ণটা করিয়ে নিতে হবে। নিবেদিতার খুব একটা ভরসা নেই এসবে, কিন্তু আমার আছে। খারাপ কিছু থাকলেই চলে যাবে। এসব ভাবতে ভাবতেই ফেসবুকটা খুলেছিলাম। আরে, ইওর মেমোরিতে দেখাচ্ছে 1 বছর আগের নৈনিতালের ছবি। খেয়ালই ছিল না আমার। দেখতে দেখতে বছর ঘুরে গেল। আমি বাথরুম থেকে বেরিয়ে নিবেদিতাকে জিজ্ঞেস করলাম, তিতলি কই? নিবেদিতা শাড়ির আঁচলে মুখ মুছতে মুছতে বলল, দেখো কোন ঘরে খেলা করছে হবে। আরে, তুমি একটু খেয়াল রাখবে না? ওইটুকু মেয়েটা আশ্চর্য বাবা। হ্যাঁ, সকালের রান্না বান্না বন্ধ করে আমি এখন মেয়েকে নিয়ে পড়ে থাকি। আমি আর কথা বাড়ালাম না, কথা বাড়ালেই ঝগড়া হবে। আমার ধারণা নিবেদিতা তিতলিকে যথেষ্ট সময় দেয় না। ওর ছেলের শখ ছিল, আমার মেয়ের, তা বলে ওইটুকু মেয়েকে সময় দেবে না? আমার বাথরুম থেকে বেরোনো অবধি অপেক্ষা করতে পারতো না ওর রান্নাঘর? তার উপর আজ সকাল থেকে যেগুলো বললাম সেগুলো শুনেও মেয়েটাকে একা খেলতে পাঠিয়ে দিয়েছে। রাগ হবে না? আমি বারান্দার দিকের ঘরটায় গিয়ে দেখি তিতলি খাটের ওপরে বসে আছে। আমাকে দেখেই ঘাড় কাত করে হেসে উঠল। আমি গিয়ে ওকে কোলে তুলে নিলাম। তিতলি দরজার দিকে তাকিয়ে আঙুল উঁচু করে বলল, বন্ধু বন্ধু। আমি দরজার দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি তিতলিকে কোলে নিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। কটকট করছে রোদ, তাই সই। ভিটামিন ডি হবে, বাচ্চাদের জন্য খুব দরকার। তবে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে তাপ লেগে যাবে। তিতলি হঠাৎ করেই কোলে উসখুস করে উঠল, এর মানে কোল থেকে নামবে।
আমি কোল থেকে নামাতেই তিতলি বারান্দায় রাখা তুলসী গাছটার কাছে গেল। এই গাছটা ওর খুব পছন্দ। একটা পাতা ছিঁড়ে আমার দিকে তাকালো, দেখলো আমি বকি কিনা। আমি হাসলাম। তিতলি পাতাটা নিয়ে হেলতে দুলতে বেডরুমে ঢুকলো। তারপর ছোট্ট পাতাটা খাটের নিচে ছুঁড়ে দিল, দিয়ে নিজে নিজেই একবার হাততালি দিয়ে উঠল। আমি আবার একবার নিচু হলাম। খাটের নিচ বলেই দিনের বেলাতেও অন্ধকার। আমি দেখলাম পাতাটা সামনেই পড়ে আছে। মাটিতে পড়ে গেছে বলে আমি আর তুললাম না, কাল সকালে ঝাড় দেওয়ার সময় পরিষ্কার হয়ে যাবে। নিবেদিতার রান্না শেষ হতে আমি তিতলিকে ওর কোলে দিয়ে চান করতে ঢুকলাম। কেন জানি না একটা অস্বস্তি হচ্ছে। এরকম অস্বস্তি আগে কোনোদিনও তো ফিল করিনি। খালি মনে হচ্ছে ফ্ল্যাটে আমাদের তিনজনের সঙ্গে আরও কেউ যেন আছে। তাকে তিতলি দেখতে পাচ্ছে, আমরা পাচ্ছি না। ছুটির দিন, মেয়েকে খাওয়ানোর দায়িত্ব আমার। আমি নিজেই নিয়েছি এই দায়িত্বটা। সুতরাং যথারীতি নিবেদিতার খাওয়া আগে শেষ হয়ে গেল। তখনও তিতলির অর্ধেক ভাত শেষ হয়নি। আজকাল আর ইউটিউবে কার্টুন দেখেও খেতে চায় না। মেয়ে বড় হচ্ছে আমার। নিবেদিতা বলল, আমি শুচ্ছি গিয়ে, তুমি হয়ে গেলে এসো। নিবেদিতা বারান্দার দিকের বেডরুমটায় গিয়ে শুলো। সেটাই স্বাভাবিক, ওটাই আমাদের বেডরুম। কিন্তু আমার কেমন জানি অস্বস্তি করতে লাগলো। বললাম, আজ ওই ঘরটায় না শুলেই নয়। নিবেদিতা একবার অবাক হয়ে আমার দিকে তাকালো, তারপর বলল, দিনের বেলা আবার কিসের ভয়? না, আজ সকাল থেকে। বলে আমি থেমে গেলাম। নিবেদিতা আর কথা না বাড়িয়ে চলে গেল। ঠিকই তো, দিনের বেলা আর কিসের ভয়? তিতলির দিকে চেয়ে দেখি সে কার্টুন ছেড়ে দিয়ে দরজার পাশের দেওয়ালটার দিকে তাকিয়ে আছে। আমি ভালো করে দেওয়ালটার দিকে তাকালাম। আলাদা কিছুই বুঝতে পারলাম না। তিতলির খাওয়া শেষ হলে আমিও খেয়ে নিলাম। মেয়েটা আজ দুপুরে ঘুমালে হয়। সারা সপ্তাহ দুপুরবেলা অফিসে থাকি। ছুটির দিন দুপুরে ভাতের পর একটু ঘুম চলেই আসে। ঘরে ঢুকে দেখি নিবেদিতা খাটের ওধারে শুয়ে পড়েছে। আমি তিতলিকে খাটে ওর মায়ের পাশে বসিয়ে একবার খাটের নিচটা দেখলাম। তুলসী পাতাটা কোথাও দেখতে পেলাম না। নিবেদিতাকে দেখে মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছে। দুপুরে এই ঘরে থাকতে আমার ইচ্ছে করল না, কিন্তু নিবেদিতাকে এ ঘরে একা রেখে অন্য ঘরে যেতেও ভরসা পেলাম না। তিতলির চোখ দেখে মনে হলো ঘুম পেয়েছে, ঢুলুঢুলু চোখ হয়ে এসেছে। আমি নিবেদিতার পাশে তিতলিকে শুইয়ে দিলাম। একটুখানি মাথা থুপে দিতেই ঘুমিয়ে পড়ল মেয়েটা। আসলে ঘুম পেয়েছিল, সেই জন্যেই খেতে চাইছিল না। তিতলি ঘুমিয়ে পড়তেই আমার হঠাৎ মনে হলো, এখন এই ফ্ল্যাটে আমি একা জেগে আছি। দরজার দিকে তাকালাম, কেউ নেই। একবার ডাইনিংয়ে এসে দাঁড়ালাম। দরজার পাশের দেওয়ালটা দেখলাম, বড্ড নেড়া নেড়া লাগছে দেওয়ালটা। তার পাশে ফ্ল্যাটের দরজা, তার এদিকে একটা বেসিন। আমি বেসিনটায় গিয়ে মুখে একটু জলের ঝাপটা দিলাম। বুঝতে পারছি আজ আমার আর ঘুম আসবে না। চোখে জলের ঝাপটা দিয়ে আয়নার দিকে তাকিয়ে মনে হলো আমার কপালের ডান দিকটায় একটা হালকা দাগ মতন। কিসের দাগ বুঝতে পারছি না, মনে হচ্ছে নতুন কোনো দাগ। একবার জল দিয়ে রগড়ালাম, উঠল না। তার মানে কোনো নোংরার দাগ নয়।
ছুটির দিন দুপুর, চারিদিক নিস্তব্ধ। অদ্ভুত লাগছে এই নিস্তব্ধতাটা। কমপ্লেক্সের লোক খুব সম্ভবত ঘুমোচ্ছে। আমাদের বিল্ডিংটা মেইন রোডের উপরে নয় বলে রাস্তার আওয়াজও আসছে না। সুতরাং প্রায় পিন ড্রপ সাইলেন্স। হঠাৎ খট করে একটা শব্দে আমি চমকে উঠলাম। শব্দটা বারান্দা থেকে এসেছে। আমি গামছা দিয়ে মুখটা মুছে বারান্দায় গেলাম। দেখলাম তুলসী গাছটার টবে হলদে অ্যাম্বাসেডারটা ধাক্কা মেরেছে। ব্যাকপুশ গাড়ি। তিতলি সিস্টেমটা নিয়ে সড়গড় নয় বলে খালি সামনের দিকে গড়িয়ে দেয়। আমি নিচু হয়ে গাড়িটা তুললাম। সরসর আওয়াজ করে গাড়ির চাকা ঘুরে ঘুরে থেমে গেল একটা সময়। কেউ বেশ জোরে টেনে ছেড়েছে। টবে গিয়ে আটকে যাওয়ায় পুরো পাকটা ঘুরতে পারিনি। আমি গাড়িটা টবের সামনেই রেখে দিয়ে ঘরে এলাম। ঘরের দরজার সামনে যেতেই বুকটা ধক করে উঠল। তিতলি ঘুম থেকে উঠে খাটের উপরে বাবু হয়ে বসে আছে। ওর দৃষ্টি আমার দিকে। এই তো মেয়েটা ঘুমোলো, এর মধ্যে তার ওঠার কথা তো নয়। আর উঠলেও এমন করে বসে আছে কেন? এই মেয়ে তো চুপটি করে বসে থাকার মেয়ে নয়। আমি ঘরে ঢুকে খাটে এসে বসলাম। তিতলি নজর সরালো না। ও আসলে আমার দিকে নয়, দরজাটার দিকে তাকিয়েছিল। আমি খাটে বসার পরেও দেখি তিতলি দরজার দিকেই তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। তিতলির চোখে বিস্ময়, ভয়, প্রশ্ন কিচ্ছুই নেই। আমি ওর গায়ে হাত দিয়ে জিজ্ঞেস করলাম, কিরে ঘুমোলি না কেন? দেখলাম মেয়েটা শক্ত হয়ে আছে। আমি একটা হাত দিয়ে নিবেদিতাকে ঠেলতে গেলাম, বলতে গেলাম, ওঠো ওঠো, এই দেখো মেয়েটা কেমন একটা করছে। ঠিক তখনই একটা সরসর আওয়াজ শুনে তাকিয়ে দেখি হলুদ অ্যাম্বাসেডারটা গড়াতে গড়াতে আমার পায়ের ঠিক সামনেটায় এসে দাঁড়িয়ে পড়ল। দুপুরের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে তিতলি হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল, বন্ধু বন্ধু। আমি জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়লাম। জ্ঞান হারানোর আগে শেষ মনে হলো আমার মাথায় প্রচণ্ড জোরে কেউ যেন মারল। আমার জ্ঞান ফিরল যখন, দেখি নিবেদিতা আমায় ডাকছে, কে গো, চা নিয়ে এসেছি, ওঠো, ঠান্ডা হয়ে যাবে তো। আমি ধরফর করে উঠে নিবেদিতাকে জিজ্ঞেস করলাম, তিতলি কোথায়? নিবেদিতা খুব স্বাভাবিকভাবেই বলল, দেখো ও ঘরে খেলছে হয়তো। আমি ঝড়ের গতিতে বিছানা থেকে নামতে গিয়েই বুঝলাম মাথায় অসহ্য যন্ত্রণা। যন্ত্রণা নিয়েই বিছানা থেকে নেমে আরেকটা বেডরুমে গেলাম। দেখলাম তিতলি মেঝেতে চক দিয়ে লিখছে কিছু একটা। আমি গিয়ে ওকে কোলে তুলে নিলাম, বুকের মধ্যে চাপটে ধরলাম। আমি অবাক হয়ে দেখলাম তিতলি মেঝেতে ইংলিশে গোটা গোটা অক্ষরে অয়ন লিখেছে। অয়ন আমার ভালো নাম, পরিষ্কার AYAN, অথচ এখনো ওকে স্পেলিং শেখানো হয়নি, শুধু অক্ষরগুলো চেনে। আমি ওর মুখের দিকে তাকালাম। খুব স্বাভাবিক 3 বছরের বাচ্চার মুখ, দুষ্টু দুষ্টু যেমন হয় আর কি। কোথাও অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। আমি জিজ্ঞেস করলাম, কি করে লিখলি এটা তুই? তিতলি কিছু না বলে হেসে হাততালি দিল।
আমি নিবেদিতাকে ডেকে জিজ্ঞেস করলাম, তুমি ওকে লিখে দিয়েছ এই নামটা? নিবেদিতা বলল, না তো। তিতলিকে কোলে নিয়ে আমি অন্য ঘরটায় এলাম, চা খেলাম। নিবেদিতাকে বললাম দুপুরের ঘটনাটা। নিবেদিতা বলল, আজ তাহলে দাদাকে একবার আসতে বলবো। দাদা মানে অসীমদা, নিবেদিতার নিজের দাদা। আমারও বেশ ভরসার জায়গা অসীমদা। নিজেদের ছোটোখাটো সমস্যা ছাড়াও তিতলিরও সাধারণ শরীর খারাপ হলে অসীমদাকে ফোন করে দিলেই চলে। ভালোবাসে খুব তিতলিকে। আমি বললাম, তাই বলো, দাদার সঙ্গে একবার আলোচনা করলেই ভালো হবে। দাদা কোনো আইডিয়া দিতে পারবে। আমি নিশ্চিত তিতলির সঙ্গে এরকম কিছু হচ্ছে শুনলে অসীমদা নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা ঠিক করবে। ডাক্তার বলে অনেক রকম লোকের সঙ্গে জানাশোনাও আছে অসীমদার। তবে সত্যনারায়ণের কথা অসীমদাকে বলে কোনো লাভ নেই। ওটা আমি নিজের বিশ্বাসের জায়গা থেকেই করব। নিবেদিতাকে বললাম, ঠাকুরমশাইকেও ফোন করে দিই, পুজো একটা করিয়ে নি নাকি? তোমার যখন বিশ্বাস আছে করো না। তিতলিকে কোলে নিয়েই আমি ঠাকুরমশাইকে ফোন করলাম। শুনলাম হপ্তাদেরেক বাদে একটা ভালো দিন আছে। আমি বলে দিলাম 2 দিন আগে ফোন করে বাজারের ফর্দ জেনে নেব। ঠাকুরমশাই যেন ফাঁকা রাখে ওই দিন। অসীমদা জানালো চেম্বার শেষ করে বেরোতে বেরোতে 10টা বেজে যাবে। আমি বললাম, যত রাত্রিরই হোক তুমি এসো দাদা। অসীমদা ফোনেই জিজ্ঞেস করলো সব ঠিকঠাক আছে কিনা। আমি বললাম, সামনাসামনি এসো, তখনই সব বলবো। সন্ধেবেলা মাথার যন্ত্রণাটা অনেকটা কমে এলো। আমি আর তিতলি প্লাস্টিকের ব্লকস দিয়ে বাড়ি বানানোর চেষ্টা করছিলাম। আমি যত বানাতে চাই মেয়ে ততবার ভেঙে ফেলে। কোনো রকম কোনো অস্বাভাবিকতা দেখতে পেলাম না। আমার ঘাড়ে উঠে লাফানো, পেটের ওপরে 2 হাত দিয়ে মারা সবই চলল। আমি 2 হাত দিয়ে ওপরের দিকে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিচ্ছি। সব রকম খেলাই হলো। রাতে খাবারের সময় সেই এক ব্যাপার, কিছুতে খেতে চায় না মেয়ে। ইউটিউব চালিয়ে দিলেও আর বসে না। সারা ডাইনিং ছুটে বেড়াচ্ছে, আর আমি পেছন পেছন ছুটে ছুটে গিয়ে খাবার মুখে গুজে দিয়ে আসছি। অসীমদা এলো রাত 11টা নাগাদ। চেম্বার থেকে বেরিয়ে ফোন করে দিয়েছিল। আমরা অসীমদার জন্যই অপেক্ষা করছিলাম। সব বললাম দাদাকে। দাদা শুনে বলল, অয়ন, পারলে তোমরা এই ফ্ল্যাট চেঞ্জ করো। আমি অবাক হয়ে বললাম, দাদা তুমি ডাক্তার মানুষ, আমি তো ভাবলাম তুমি কোনো না কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করবে ব্যাপারটা। আর তাই যদি বলো, কদিন পর তো সত্যনারায়ণ হচ্ছেই বাড়িতে, একটু দেখে নি ততদিন অবধি। অসীমদা আপত্তি করল না। তিতলির চোখ দেখে বুঝতে পারছিলাম ওর ঘুম পেয়েছে। আমি অসীমদাকে বললাম, তোমরা কথা বলো, আমি মেয়েটাকে ঘুম পাড়িয়ে আসছি। আমি তিতলিকে নিয়ে বেডরুমে চলে এলাম। ওরা দাদা বোন মিলে কথা বলুক ততক্ষণ। অয়ন চলে যেতেই অসীমবাবু বোনকে জিজ্ঞেস করলেন, আজ ওষুধ দিয়েছিস? হ্যাঁ, থাইরয়েডের ওষুধ বলে তো খাইয়েছি, বিকেলেরটা চায়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি। তাও কেন আজ এরকম হচ্ছে দাদা? আজ তো অনেক বেশি হচ্ছে। এরকম হলে আমি আমি একদিন হয় পাগল হয়ে যাব, না হয় সুইসাইড করব। অসীমবাবু তিরস্কারের ভঙ্গিতে বলেন, তাহলে ওই মানুষটার কি হবে ভেবে দেখেছিস? এককালে তো ভালোবেসে বিয়ে করেছিলিস। এটাই তো সময় অয়নের পাশে দাঁড়ানোর। এখনই তো ওর তোকে সব থেকে বেশি দরকার। কিন্তু দাদা, আমি আর পারছি না।
অসীমবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তিতলির অ্যাক্সিডেন্টে আমার মায়ের, তোর বৌদির কষ্ট কিছু কম হয়েছে বলে তোর মনে হয়? যে গেছে সে তো গেছে, যে মানুষটা আছে তাকে তো আগলে রাখতে হবে। কিন্তু দাদা আজ বাড়াবাড়ি করছে। ওটা তো আজ অ্যাক্সিডেন্টটার 1 বছর হয়েছে বলে হতে পারে, ট্রিগার করছে ব্রেন। তোর ব্যাক পেন এখনো ঠিক আছে? অয়ন কিন্তু কপালের দাগটায় বারবার হাত দিচ্ছিল। আগের থেকে কমেছে, কিন্তু এই ব্যথা এ জীবনে যাবে বলে আমার মনে হয় না। কিছুক্ষণ চুপ করে থেকে নিবেদিতা চোয়াল শক্ত করে বলে, দাদা, ওর অসুখটা আমায় দিয়ে দেওয়া যায় না? ও তো তবু মরা মেয়েটাকে দেখতে পায়, হাসে, খেলে, আদর করে। আমি তো। নিবেদিতা ফুঁপিয়ে কেঁদে ওঠে। অসীমবাবু বোনের কাঁধে হাত রেখে বলে, এমন বলিসনি রে, এটা কত বড় অসুখ তুই জানিস? কথায় বলে, পাগলের চেয়ে বড় অভিশাপ আর হয় না। বলছি শোন, ফ্ল্যাটটা চেঞ্জ করে দেখ, হয়তো নতুন জায়গায় গেলে কিছু ইমপ্রুভমেন্ট হলেও হতে পারে। দরজায় অয়নের ছায়া পড়তে দুজনেই নিজেদের সামলে নেয়। দাদা, পুজোর দিন কিন্তু তোমায় আসতেই হবে, না হলে হবে না। মা আর বৌদিকেও নিয়ে এসো। আমার তো জানো অয়ন, লাস্ট মোমেন্ট কোনো পেশেন্টের এমার্জেন্সি পড়ে গেলেই হয়েছে। দেখি, চেষ্টা করব, ভালোই ভালোই সব মিটে গেলেই বাঁচোয়া। এ কথা ও কথার পর অসীমবাবু রাত 12টা নাগাদ ফ্ল্যাট থেকে বেরিয়ে আসেন। নিবেদিতা ফ্ল্যাটের দরজা বন্ধ করে দেয়। অয়ন আর নিবেদিতা দুজনেই দরজা অবধি এসেছিল। নিবেদিতা দরজায় চাবিটা লাগিয়ে পিছন ফিরতেই দেখে অয়ন হাসি হাসি মুখ করে অন্ধকার বেডরুমটার দিকে তাকিয়ে আছে। অয়ন নিবেদিতার দিকে ফিরে বলে, দেখেছ কি বদমাইশ মেয়ে, ঘুমোয়নি এখনো? অয়ন দরজার সামনে দাঁড়িয়েই বলে, না, এত রাতে আর গাড়ি নিয়ে খেলতে হবে না। এই না, বারণ করেছি কিন্তু। নিবেদিতা দেখে অন্ধকার ঘরের ভেতর থেকে একটা হলুদ অ্যাম্বাসেডর গাড়ি গড়াতে গড়াতে অয়নের পায়ের কাছে এসে থামল। অয়ন একটা 3 বছরের বাচ্চা মেয়ের মতো খিলখিল করে হেসে হাততালি দিয়ে চেঁচিয়ে উঠল, বন্ধু, বন্ধু।